নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও মতভিন্নতা। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানানো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী। ড্রাইডকের মাধ্যমেই চলবে কার্যক্রম। নেওয়া হতে পারে আগের সফটওয়্যার ও প্রযুক্তিবিদের সহায়তা। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ, ঘরে ঘরে এডিসের লার্ভা। একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত। মশা নিধনে তৎপরতা না থাকায় মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা। এবং দুর্বিষহ জীবন থেকে উধাও শৈশব, ভবিষ্যৎ অনিশ্চিত। মাদকাসক্তির পথ ধরে ঢাকার পথশিশু হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালার তাগিদ। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতেই অনড় বিএনপি, আর প্রস্তাবিত উচ্চ কক্ষের পাশাপাশি নিম্ন কক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত। এনসিপির দাবি, উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচিত হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। আপত্তি নেই নিম্ন কক্ষের বেলায়ও। বিএনপি মনে করে দাবি থাকলে বিষয়টি সুরাহা হতে পারে পরবর্তী সংসদে। তবে ঐক্য না হলে গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে বিষয়টির ফয়সালা চায় জামায়াত, এনসিপি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদে 300 জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন আসনভিত্তিক ফলাফলে। অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনিই প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চ কক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াত সহ কোনো দল উভয় কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন। তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল। আমরা 2 কক্ষেই পিয়ার চাচ্ছি, কারণ নিচের কক্ষে যদি পিয়ার না হয় তাহলে হঠাৎ উপরের কক্ষে পিয়ার গণবে কেমনে। উচ্চ কক্ষে সংখ্যানুপাতিকের বিষয় বলছি, আর জাতীয় ঐক্যমতের স্বার্থে যদি অধিকাংশ দল আলাপ আলোচনা করে মনে করে নিম্নকক্ষেও সংখ্যানুপাতিকের তারা চাইবে, তাহলে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। হিস্ট্রিক্যালি বাংলাদেশের এই উপমহাদেশে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন। সুতরাং আবার নতুন আইডিয়া আনাতে কোনো অর্থ হয় না। যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝবেই না। সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি বেশ জটিল প্রক্রিয়া যা বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়। যে সিস্টেম যে আমরা যে এতদিন চালিয়ে আসছি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম রানিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রার্থীর সাথে লোকাল লোকের সাথে একটা কানেকশন থাকে, এখানে তো কিছু থাকবে না। যে সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সির ভোট দিবে সে জানবে না তার এমপি কি হবে, পাবলিক সেই ভোট মানবে। তবে আরেক পক্ষ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন নিশ্চিত করবে প্রতিটি ভোটের মূল্য, ভূমিকা রাখবে ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি কেন্দ্র দখল সহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে। এটার সুবিধা হচ্ছে প্রত্যেক ভোটেই ব্যালট গণ্য করা হচ্ছে। অনেকগুলো দল আছে আমাদের দেশে যাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নেই, কিন্তু সারা দেশে তাদের একটা সাপোর্ট আছে। সুতরাং সবগুলো সাপোর্টকে একসাথে করলে ওরা যদি 1% পায় তাহলে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে। সুতরাং দ্যাট উইল বি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে যদি সংখ্যানুপাতিক করি, তাহলে নিম্নকক্ষে কেউ যদি এরকম দখলদারিত্ব কেন্দ্র দখল করে নির্বাচিত হয়, উচ্চ কক্ষ যেন সংখ্যানুপাতিক থাকে, তখন হচ্ছে উচ্চ কক্ষটা একটা ব্যালেন্স হবে। কেন্দ্র দখল করলেও সর্বোচ্চ ভোট তাদের হবে 35%, 40%। তবে দলগুলো যদি এক জায়গায় আসতে না পারে তাহলে কিভাবে এর ফয়সালা হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্ন মত অন্যদের। জনগণের কাছে ওগুলো নিয়ে যাক, জনগণ ওগুলো দেখে তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে তারা পার্লামেন্ট সে করবে। ওটাতে ভয় কেন? জনগণ ইজ দ্য মাস্টার, দে উইল ডিসাইড। যদি দেখা যায় যে এসব মৌলিক বিষয়ে একমত আমরা হইতে পারছি না,
তখন আমাদের সাজেশন হচ্ছে আমরা গণভোটে যাব। আমরা তো অবশ্যই বলছি গণপরিষদ নির্বাচন যদি ঐক্যমত্যের স্বার্থে অধিকাংশ দল যদি মনে করে সেটা গণভোট চাইলে গণভোটও আমরা চাবো, কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐক্যমত্য কমিশন। এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট। ১.৫ দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী ২৩টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী ২৪টি প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া ৩৪টি আইআইজি অপারেটরও। বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। তো এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স এবং আইএসপি অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, আইএসপি না, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউ সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে রোববার থেকে নৌবাহিনীর কাছে হস্তান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। তবে সরাসরি নৌবাহিনীর সঙ্গে ডিপিএম চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাইডকের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অত্যাধুনিক সুবিধা সম্মিলিত ১০০০ মিটার দৈর্ঘ্যের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে ৪টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের ১৮টি গ্র্যান্ড ক্রেনের মধ্যে ১৪টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে বন্দরের বোর্ড সভায়। বেশ কয়েকটা টিম করা হয়েছে, বিশেষ করে ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং সিডিডিএল কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। তো আমরা এ ব্যাপারে নিশ্চিত যে ৬ তারিখে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং ৭ তারিখ থেকেই সিডিডিএল এর আন্ডারে নতুনভাবে অপারেশন চালু হবে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটিকে ডিঙ্গিয়ে ৪৪% কন্টেইনার উঠানামা হয় নিউ মোরিং টার্মিনালে। এটি পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে অন্তত ১৫৭ জন বিভিন্ন অপারেটর ছাড়াও ১৪টি গ্যান্টি ক্রেন চালানোর দক্ষ অপারেটর প্রয়োজন রয়েছে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে, এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। একটু সাপোর্ট পেলে সব তরফ থেকে ওরা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ড্রাইডক সাথে আছে। ২০০৭ সালে ৫০৭ কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে ২০১০ সালের পর দায়িত্ব পায় সাইফ পাওয়ার টেক। চলতি মাসের ৬ তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে প্রাথমিকভাবে কার্যক্রম সচল রাখতে আগের সফটওয়্যার এবং প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হতে পারে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো
কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউমুরিং কন্টেনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেনার জাহাজে ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় 17 থেকে 18টি কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এরিসেল লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসেল লার্ভা, অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। এই মশার কামড় আমরা ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আক্রান্ত হয়ে আমি অনেকদিন যাবত মেডিকেলে ভর্তি ছিলাম। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না জানো, তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসেল লার্ভা। ফলাফল প্রায় ৬,০০০ মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটালে দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফুলওরা পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। প্রত্যেকের ঘরে কয়েল আছে, এরকম বাক্স কয়েল, কিন্তু মশা তো আমরা তাড়াইতে পারতেছি না। ওরকম ছোট বড় মিলিয়ে প্রায় 19টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় প্রতিদিনই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন চলতে থাকলে চলতি মৌসুমে মশাবাহিত এই রোগ পরিণত হতে পারে মহামারীতে। শরীর একদম দুর্বল, প্রেসার ছিল 50/60, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেড়া ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। ধীরে ধীরে ধরন পাল্টাচ্ছে ডেঙ্গু। নতুন রূপে ফিরে আসা এই ভাইরাস অনেক সময় ধরা পড়ে না পরীক্ষাতেও। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। শুধু শহর নয়, ডেঙ্গুর প্রকোপ এখন গ্রামাঞ্চলেও। স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের প্রশিক্ষণ আর প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের এই দিনে হাইকোর্টের রায়ে আপিল বিভাগে স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে কোটার বিরুদ্ধে রাজপথে নামা শিক্ষার্থীরা। ডাক আসে ছাত্র ধর্মঘটের। এরপর থেকে শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। কোটা আন্দোলনকে ঘিরে কেমন ছিল গত বছরের 4 জুলাই? বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 4 জুলাই 2024 বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা 12:15টার দিকে। এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়েও স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে টানা 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা। বিকেল 5টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে মিনিট কয়েকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে 4 দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের।
4 জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চরম অনাদর, অবহেলা আর নিষ্পেষণে বড় হচ্ছে ঢাকার পথ শিশুরা। বাবা মায়ের যত্ন ছাড়াই বেড়ে ওঠা এসব শিশুদের রাজপথে রাত কাটে ঘুমের আকুতিতে। দুর্বিষহ জীবনে পেটের তাগিদে মরণ নেশায় মত্তই হচ্ছে না তারা, ডুবছে অন্ধকার জগতে, হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন পথ শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে পারেনি রাষ্ট্র। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানের রিপোর্ট। মনের মন্দির দেখা ভালোবাসি তোমারে আমি মাসুমি বসি। দুরন্তপনার গল্পে উড়ন্ত পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলা, কিন্তু আকাশের আর আকাশে ওরা হয়ে উঠল কই। পথে যার ঘর, বাঞ্ছনার বৃত্তে আটকা যে জীবন, সেখানে ক্লান্ত ঘামে ভেজা মলিন মুখী যেন নিঃশব্দ সংগ্রামের এক নাম। আদর মেলেনি বাবার, তবে মায়ের স্পর্শ ভোলেনি আকাশ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর পর ঠাঁই হয়নি আপনজনের কাছে, এরপর পথের মাঝেই খুঁজে ফেরা আপন ঠিকানা। অভিমান সঙ্গী করে জাদুর শহরে পা ফেলা ছোট্ট এই শিশুর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। আব্বু মারা গেছে তো, এবার তুই জাগা। নানু রাইতে আমার বার করে দিয়েছে রাস্তার মধ্যে। তারপরে সকালে একটা আঙ্কেল আমার রেল লাইনে পাঠা দিয়ে একটা আঙ্কেল আমার তারপরে তুলে দিয়েছে গাড়িতে। এই গল্প বাংলাদেশের পথে পথে সবখানেই। যারা জন্ম নেয় সমাজের ছায়ায়, কিন্তু নিয়তির নির্মমতায় বেড়ে ওঠে আলো ছায়ার টানাপোড়েনে। গতির শহরে কি দিন কি রাত, লড়তে হয় পেটের দায়। শৈশব হারিয়ে ফেলে একসময় তারা পা বাড়ায় অপরাধ জগতে। চুরি করে, ওই যে আছে না মুরগি লাইটের বেলা যায়, নেশা করে, দিন্ডি খায়। আমাকে কেউ যদি খাবার কিনা দেয় আমার অনেক ভালো লাগে। কিছু করি না এমনি বোঝা টেনা টানি এগুলো ছেড়ে কিছু এমনি না কে তাকে খেতে পাইলে কে। গবেষণা বলছে 58% পথশিশু কোনো না কোনোভাবে মাদকাসক্ত। রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় 75,000। আর 46% শিশু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বাধ্য হয়ে। বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের অনেকেরই নেই পারিবারিক জীবন। এই সুযোগে পরিবারহীন শিশুদের দিয়ে অপরাধ কিংবা মাদক ব্যবসা করিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। এসব শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা করতে পারেনি রাষ্ট্র। পথশিশুকে সে যদি কোনো চুরি ডাকাতি কোনো অপরাধ করে, তাকে যখন উন্নয়ন কেন্দ্রে রাখা হয়, তার উন্নয়নের জন্য, তার পুনর্বাসনের জন্য, তার পরিশুদ্ধির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নাই। রাষ্ট্রের চরিত্র কেমন, রাষ্ট্র কিভাবে উদ্যোগ নিয়েছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য, রাষ্ট্রের কোনো প্যাকেজ আছে কিনা, রাষ্ট্রের কোনো পলিসি প্রোগ্রাম আছে কিনা। আমরা জানি বেসরকারি উদ্যোগে কিছু কিছু উদ্যোগ আছে, কিন্তু এগুলো টেকসই করা, এগুলোকে লম্বা সময় ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু রাষ্ট্রের কাছে। যদিও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাজধানীতে পথশিশুদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে দুটি, একটি কমলাপুরে, অন্যটি কারওয়ান বাজারে। তবে এই দুই সেন্টারের অবস্থাও অনেকটাই নাজুক। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে সমাজসেবা অধিদপ্তর। ঢাকায় 3টি এবং রংপুরে মোট 4টি শিশু সুরক্ষা হাব রয়েছে, যেখানে আমরা 35 জন বাচ্চাকে রাখতে পারি। এরকম পথ শিশুকে আমরা তাদেরকে এই সমস্ত হাবে নিয়ে আসি। তাদের আহার থেকে শুরু করে তাদের বিনোদন, শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকি। সরকারি বেসরকারি এত উদ্যোগের পরও প্রশ্ন থেকেই যায়, এরপরও কমছে কি পথশিশুদের সংখ্যা? সমাজের ছায়ায় জন্ম নেয়া এই শিশুরাই এখন সমাজের ছেঁড়া পাতার অংশ। অবহেলায় তাদের কেউ হাতে তুলে নেয় মাদক, কেউ হারায় অপরাধের অন্ধকার জগতে। বিশেষজ্ঞরা বলছেন পথশিশু সমস্যার সমাধানে প্রয়োজন বাস্তবমুখী এবং মানবিক নীতি কাঠামো, যেখানে থাকবে এই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।
বেনাপোল বন্দর থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতীয় এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। বন্দরের আনসার কমান্ডার হেলালুজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের পাসপোর্ট পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। বৃহস্পতিবার রাত 11টার দিকে সন্দেহভাজন ট্রাক চালক একটি ব্যাগ হাতে কার্গো ভেহিকল টার্মিনাল থেকে বের হওয়ার সময় তার ব্যাগে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। গত 24 জুন সার্বিয়ার ভিসা ইস্যু করা হয়েছিল সবগুলো পাসপোর্টে। বারবার পদ্মার ভাঙনে হারিয়েছেন সর্বস্ব। 3 বছর ধরে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে অস্থায়ী বসবাস করছেন শরীয়তপুরের 250 পরিবার। সম্প্রতি তাদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সেতু বিভাগ। অর্থ ও নতুন জায়গা জোগাড় করা নিয়ে দিশেহারা বাসিন্দারা। শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবছর ভাঙনে দিশেহারা শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাপাড়ের মানুষ। কারো 3 বার, কারো 4 বার বাড়িঘর বিলীন হয়েছে নদীগর্ভে। 2022 থেকে 24 সাল পর্যন্ত সর্বস্ব হারিয়ে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে অস্থায়ী বসবাস করছেন এমন অন্তত 250 পরিবার। শুধু ঘরবাড়ি নয়, এখানে রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয় সহ 2টি মসজিদ। তবে গত 23 জুন সেতু বিভাগ থেকে বাসিন্দাদের 1 মাস সময় দিয়ে সরে যেতে বলা হয়েছে। এতে হতভম্ব পরিবারগুলো। 1 সপ্তাহ আগে নোটিশ দিচ্ছে যে আপনারা 1 মাসের ভিতরে চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। তখন আমাদের কোনো জায়গা নাই যাওয়ার, আর কোনো খাজনা কেউ জায়গা দেয় না। 5টা 6টা ভাঙা দেওয়া হয়ে গেছে আমাকে, অনেক কই যাবো না, আমাকে কোনো জায়গা নাই। আমাকে কোনো জায়গা নাই, আমরা কোনো বাড়ি করবো, আমাকে খুব অসুবিধা যাবো কই, আমাকে টাকা নাই, পয়সা নাই, আমরা বিলীন হয়ে গেছি, আমরা কোথায় যাব? তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। পদ্মার ভাঙনে যেসব মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের যে আশ্রয়ের যাতে ব্যবস্থা করা যায়, তারা কোথায় থাকবে সেটার বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে এটার আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব অতি দ্রুত। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 3.5 বছরে শরীয়তপুরে 5300 পরিবার পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছেন। সময় সংবাদ, শরীয়তপুর। 6 মাসে এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত 5,500 সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে 900 ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে 12 এপিবিএন। ফোন খুঁজে দিতে 24 ঘন্টা চালু রয়েছে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নাম্বার। গত 24শে মে রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকান থেকে ফোন বিক্রি করতে এসে সে দোকানেরই একটি ফোন চুরি করে পালিয়ে যান একজন। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সেটি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী। অবশেষে 12 এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে এসে 15 দিনের মধ্যে হারানো ফোন বুঝে পান ব্যবসায়ী। অনেক দিন যাবৎ বলছি ওনাদেরকে, ওনারা কিছু করতে পারে নাই। উনি 15 দিনের মাথায় আমার ফোনটা আমার হাতে পৌঁছে দিল, আমি অন্তত খুশি। গত 15 ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2 শতাধিক মোবাইল চুরি হয়, যার মধ্যে 100টির জিডির তদন্ত নেমে এখন পর্যন্ত 20টি ফোন উদ্ধার করেছে এপিবিএন। হতাশ হয়ে কি করব, কান্নার অবস্থা। এই মুহূর্তে টাকাও নেই, যার একটা ফোন কিনবো, ছাত্র মানুষ। পরে গেলাম কোতোয়ালি থানা, যায় দিকে আমার চেয়ে আরো বেশি মানুষ ওইখানে একত্রিত। সংস্থাটির তথ্য বলছে গত 6 মাসে হারানো, চুরি বা অনেক সময় ছিনতাই হয়েছে এমন 5,500 ফোন উদ্ধারের জন্য জিডি আবেদন এসেছে তাদের কাছে, যার মধ্য থেকে 900 ফোন ইতোমধ্যে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে সাইবার ইউনিট। 3,500 নাম্বার ছিল আমার মোবাইলে, কিছু অফিস ডকুমেন্ট ছিল। এগুলো যখন হয়ে যায় তো এটা একটা সাংঘাতিক বিপদের একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ফেস করছি। 1 থেকে 2 মাস মতো আগে আমাকে কল দিয়ে বলে যে আমার ফোনটা উদ্ধার করা গেছে, সেটা আসে হচ্ছে সিলেটের হবিগঞ্জে। তো তারপরেও সকল প্রসেসিং শেষ করে তারা আমাকে ফোনটি আমার হাতে তুলে দিয়েছে। ফোন উদ্ধারে 12 এপিবিএন এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং 2টি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা। ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন, পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে
মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা IMEI নাম্বার সংরক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ APBN-এর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ফোন আলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট। মূল কারণ দূর না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে সাফ জানিয়ে দিলেন পুতিন। হোয়াইট হাউস যুদ্ধ থামাতে চাইলেও মস্কোর দাবি শুধু কিয়েভের সঙ্গে আলোচনা করেই সংঘাত বন্ধ সম্ভব। এদিকে রাশিয়ায় ইউক্রেনের হামলায় প্রাণ গেছে নৌবাহিনীর উপপ্রধান সহ 10 সেনার। কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 47 জন। কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে ইরানের শাহেদ ড্রোন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের হামলার উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো। এমনকি রুশ সেনারা সুমি সীমান্তে অন্তত 7 কিলোমিটার ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুটকভ সহ আরও বেশ কয়েকজন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন আবারও দাবি জানায় তাদের দ্রুত ন্যাটো সদস্য পদ দেয়া হোক। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টার ফোনালাপে পুতিন বলেন রাশিয়া পিছিয়ে যাবে না, যুদ্ধের মূল কারণগুলো দূর করাই হবে মস্কোর লক্ষ্য। পুতিন রাজনৈতিক সমাধানে প্রস্তুতির কথা বললেও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো শান্তি আলোচনা কেবল কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। পুতিনের এমন অবস্থানে স্পষ্ট তিনপক্ষীয় কোনো আলোচনায় রাজি নয় রাশিয়া। এই ফোনালাপ এমন এক সময়ে যখন পেন্টাগন ঘোষণা করেছে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে। ট্রাম্প এ নিয়ে ফোনে কিছু না বললে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর প্রতিবাদে কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। সতর্ক করে বলেন এই দেরি রাশিয়াকে বাড়তি সুযোগ দেবে। একের পর এক ধাক্কা সত্ত্বেও প্রতিরোধ জারি রাখতে চায় ইউক্রেন। ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্রের এককভাবে নির্ভর না করে ইউরোপের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। ইতোমধ্যেই ড্রোন তৈরিতে একটি মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি হয়েছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়েকে। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। তবে বোলিং নিয়ে প্রশংসা করেন লঙ্কান সাবেক পেসার। শ্রীলঙ্কায় চম্পাকা রামানায়েকের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়েকের কথাই স্পষ্ট, ব্যাটিং ধস কেবলই পারফরমেন্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। এমন পারফরমেন্সে হতবাক এই লঙ্কানো। এটা ক্রিকেটে হতেই পারে, তবে এটা বাংলাদেশ বলে নিয়মিত হওয়া সম্ভব। 100 রানে 2 উইকেট, এরপর 105-এ 7 উইকেট। তানজিদ দারুণ ব্যাট করেছে, ওর ব্যাটিং আমার পছন্দ। যখন 2 উইকেট 1 ওভারে পড়লো, তার উচিত ছিল খেলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বড় শট খেলার প্রয়োজন ছিল না, স্কোরের টার্গেটও অনেক বড় ছিল না। এটা মানসিক খেলা, মানসিকভাবে কিভাবে আপনি অবস্থা সামলাবেন সেই দক্ষতা দায়িত্বশীল ব্যাটাররা বানাবে। আমি জানি এটা নতুন দল, তারপরও এমনটা হওয়া উচিত নয়। যে রান পাবেন তার উচিত শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সবাই জানে হাসারাঙ্গার বল ভেতরের দিকে আসবে, তার বল খেলতে হবে ব্যাট দিয়ে। আপনি যদি প্যাড আগে দেন তাহলে নিশ্চিত আউট। বেশিরভাগ সময় এমনটা হয়েছে। আমি জানি না বাংলাদেশের ব্যাটাররা জানে কিনা কিভাবে তাকে খেলতে হবে। যদি জেনে থাকে তাহলে সেভাবে খেলতে পারেনি, আর না জেনে থাকলে তাদের কোচদের উচিত এটা জানানো। আরো ম্যাচ আছে, তাকে সামলাতে হবে। ভালো করতে হলে উইকেট কিছুটা স্লো হয়েছে, তবে এতটা খারাপ ব্যাট করার মতো ছিল না। হোম টিমকে 244 রানে গুটিয়ে ফেলা সহজ কথা নয়। বোলিংটা ভালো ছিল, তাসকিন তানজিম কন্ট্রোল করে বোলিং করেছে। বাংলাদেশ হেরেছে ব্যাটিং এর কারণে। শান্ত, মিরাজ, লিটনরা অনেক দিন খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ক্রিকেট পার্টনারশিপের খেলা, এখানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে
দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও মতভিন্নতা। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানানো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। এবং দুর্বিষহ জীবন থেকে উধাও শৈশব, ভবিষ্যতও অনিশ্চিত। মাদকাসক্তির পথ ধরে ঢাকার পথশিশু হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালার তাগিদ। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।